প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম ধ্বংস পাহাড়। শুরু করছি দ্বিতীয় অংশ। হ্যাঁ, যা বলছিলাম রানা, কাজের কথা এলেন আবার রাহাত খান। তোমরা পৌঁছবে সেখানে সন্ধ্যে 7:15টার দিকে। মেয়েটা যখনই প্যাকেটগুলো পৌঁছাবার জন্যে নিচে নামবে লিফটে করে, তুমি সাথে সাথে নেমে আসবে সিঁড়ি বেয়ে। সামনের রাস্তাটা পার হয়েই দেখবে চালকবিহীন একটা নীল রঙের ওপেল রেকর্ড স্টার্ট দেয়া অবস্থায় রাখা আছে রাস্তার উপর। ওই গাড়িতে করে পিছু নেবে মেয়েটির। এরপর কিভাবে এগোবে তা স্থির করার ভার তোমার উপরই থাকবে। চিটাগাং ঢাকা ডিরেক্ট টেলিফোন লাইন থাকায় তোমার সাথে আর ওয়্যারলেস সেট দিচ্ছি না। যখনই প্রয়োজন মনে করো তখনই রিং করবে। মাথা নেড়ে উঠতে যাচ্ছিল রানা, চোখের পাতা নামালেন এবং সেই সাথে তর্জনী দিয়ে সিগারেটের উপর লম্বালম্বিভাবে একটা টোকা দিয়ে ছাই ঝাড়লেন রাহাত খান। তার মানে, উঠো না, একটু বসো। শেষ একটা টান দিয়ে আস্টেটে সিগারেটের টুকরোটা ফেলে বোতাম টিপলেন রাহাত খান। উপরের পাতটা দুভাগ হয়ে ভিতরে চলে গেল টুকরোটা। স্যাঁত করে একটা শব্দ হলো ভেতর থেকে, আর পাতলা এক ফালি ধোঁয়া বেরিয়ে এলো কোনো এক ফাঁক দিয়ে। আর একটা কথা, এতক্ষণ পর আন্তরিকতার একটা ক্ষীণ হাসির আভাস পাওয়া গেল রাহাত খানের মুখে। বলা যায় না, আমাদের অজ্ঞাত কোনো উপায়ে অপরপক্ষ জেনে ফেলতে পারে যে তুমি সুবিশ্বাস নাও। হয়তো এখনই সব কিছু জেনে গেছে ওরা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিপদের ঝুঁকিটা কতখানি বুঝতে পারছো? কাজেই খুব সাবধান থাকবে আর সব রকম পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকবে। যাও এখন। কথাগুলো শোনালো ছোটকালে বাইরে কোথাও পাঠালে মা যেমন বারবার করে বলে দিতেন, দেখিস খোকা, গাড়ি ঘোড়া দেখে চলিস, আর রাস্তার ডান ধার ঘেঁষে হাঁটবি, বুঝলি? ঠিক তেমনি। মেদো হেসে রানা বেরিয়ে গেল ঘর থেকে। হঠাৎ যদি সে পিছন ফিরত তাহলে দেখতে পেত তার সুঠাম দীর্ঘ একহারা চেহারার দিকে চেনেহ দৃষ্টিতে চেয়ে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান। 3 IWTA ফেরিটা দাউদকান্দি পৌঁছালো 1:30টার সময়। তারপর একটানা পথ, মেঘবিহীন বৈশাখের দুপুর, অসহ্য গরম বাতাস আগুনের হলকার মতো জ্বালা ধরায় চোখে মুখে। এমন দিনে এত বেলায় শখ করে কেউ ঢাকা থেকে চিটাগাং যায় না। কেউ নিতান্ত ঠেকায় পড়লে ভোরবেলার ফেরিতে পার হয়ে 1:30-2টোর মধ্যে পৌঁছে যায় চিটাগাং। তারপর মাসুদ রানার সহযাত্রী অন্য একটা গাড়িও নেই যে তার সাথে পাল্লা দিয়ে দূর পথ চলার একঘেয়েমি কাটাবে। মাঝে মাঝে কেবল এক আধটা বাস বা ট্রাক আসছে সামনে থেকে, একরাশ ধুলো উড়িয়ে চলে যাচ্ছে দাউদকান্দির দিকে। রাস্তায় লোকজনের চলাচল এত কম যে মাঝে মাঝে হঠাৎ ধোকা লাগে, এ কোথায় চলেছি। গাড়ির ভিতরের ভাবসা গরমে মাথাটা ঘুরে উঠতে চায়। কুমিল্লায় পৌঁছে ট্যাঙ্ক ভর্তি করে পেট্রোল নিয়ে নিল মাসুদ রানা। গাড়ি থামলেই বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে রানার দীর্ঘ 2 বাহুর লোমকূপগুলো ঘিরে। জুলফির ভিতর দিয়ে ঘাম গড়িয়ে নিচে নামতে আরম্ভ করে, আর সুরসুরি লাগে। আবার 60, 65, 70, 80-তে ওঠে স্পিড মিটারের কাঁটা, 40 মাইলের গড়পড়তা ঠিক রাখতে। তখন নোনতা ঘামে ভেজা শরীরটা শুকিয়ে চরচর করে। ঝিরঝির এয়ারকুল্ড ইঞ্জিনের একটানা একঘেয়ে শব্দ, আর গাড়ির নিচ দিয়ে কার্পেটের মতো কালো পিচের রাস্তাটার অনবরত পিছনে সরে যাওয়া। মাঝে মাঝে এক একটা শিরীষ কি অসৎ গাছ
ঝাই করে চলে যাচ্ছে পিছনে। রাস্তার পাশে নিচু জায়গায় যেখানে অল্প স্বল্প পানি আছে সেখানে এক আধটা বক ধৈর্যের সাথে মাছের অপেক্ষায় বসা। রানা ভাবছে, যদি আসল ঘটনা প্রতিপক্ষ জেনে গিয়ে থাকে তবে বসন্ত পুরো বা 14 গ্রামে গিয়ে কি দেখবে সে? হয়তো ইপিআর এবং মেয়েটির কোনো চিহ্নই পাওয়া যাবে না রাস্তায়। এমনও হতে পারে সেনকে বন্দি করার পাল্টা হিসেবে ওকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সৈন্যরা। যা হবার তাই হবে। মাথা থেকে এসব বাজে চিন্তা তাড়াবার চেষ্টা করলো রানা। খুব সম্ভব এত শিগগিরই ওরা টের পায়নি সুবীর সেনের ব্যাপার। কিন্তু নিজের অজান্তেই আবার ভাবতে লাগলো সে, যদি সৈন্যরা কোনো রকম সিগন্যাল বা কোড ওয়ার্ড আশা করে ওর কাছ থেকে পরিচিতি হিসেবে, তখন কি করবে সে? তখনই তো হাতে নাতে ধরা পড়ে যাবে ও। সে দেখা যাবেক্ষণ। এবার চিন্তাটাকে দূর করে দিল রানা। কোর্ট থাকলে জানাতো চিঠিতে। এবার পথের দিকে মন দিল সে। ভাগ্যে চিটাগাং, ফেনী, কুমিল্লা, দাউদকান্দি বাস সার্ভিস রয়েছে। তাই মাঝে মাঝে পথের সাথী গ্রিন অ্যারো, টাইগার এক্সপ্রেস বা দুলদুল লেখা এক একটা বাসের দেখা পাওয়া যায়। আর হাঁপ ছেড়ে বাঁচে রানা। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন হতে পারে? স্বামী স্ত্রী হিসেবে একই ঘরে সিট রিজার্ভ করবার অর্থ কি? মেয়েটিকে চোখে চোখে রাখা। হঠাৎ একটা লোহার রড বোঝাই ট্রাক সামনে থেকে এসে ঘাড়ের উপর উঠবার উপক্রম করলো রানার। বেশ কিছুটা দূরে থেকেই স্পিড কমিয়ে 30-এ নিয়ে এসেছিল রানা। কিন্তু ভাবতেও পারেনি যে ট্রাক ড্রাইভারটা হারামিপনা করে সবটা রাস্তা দূরে ফুল স্পিডে আসবে, জায়গা ছাড়বে না একটু। এক হ্যাঁচকার টানে স্টিয়ারিং ঘুরিয়ে ঘাসের উপর নেমে এলো রানা। ডান পাটা এক্সিলারেটর ছেড়ে হাইড্রোলিক ব্রেকের উপর 3টে মেদো চাপ দিল। গাড়ি তো ততক্ষণে কয়েকটা ছোট বড় কিছু দূর গিয়ে গেল থেমে। ট্রাক ততক্ষণে বহুদূর চলে গেছে। অসম্ভব রাগ হলো রানার। নির্জন রাস্তায় একা গাড়িকে বসে ট্রাক ড্রাইভারের উদ্দেশ্যে অসভ্য অকথ্য ভাষায় গালাগালি বর্ষণ করল সে। কিছুক্ষণ ইংরেজি বাংলা উর্দু মিশিয়ে তারপর সন্তুষ্ট চিত্রে আবার স্টার্ট দিল গাড়িতে। 14 গ্রাম ছাড়িয়ে গেল রানা। সে কারো দেখা নেই। তবু কারো দেখা নেই। 14 গ্রাম ছাড়িয়ে গেল রানা, তবু কারো দেখা নেই। ঠিক 3:47 রানা দেখল একটা ওয়্যারলেস ফিট করা উইলিস জিপ আসছে দূর থেকে। একটু কাছে আসতেই আরোহীদের স্পষ্ট দেখা গেল। কয়েকজন খাকি পোশাক পরা লোক এবং একজন মহিলা বসে আছে গাড়িতে। এক মুহূর্তে প্রস্তুত হয়ে নিল রানা। টি শার্টের উপরের দিকে দুটো বোতাম ছিল, আরেকটা খোলাই ছিল, আরেকটা খুলে দিল সে, যাতে প্রয়োজনের সময় পিস্তল বের করতে কোনো অসুবিধা না হয়। বাম বাহু দিয়ে পাঁজরের সাথে চেপে স্প্রিং লোডের হোলস্টার স্পর্শ অনুভব করল সে একবার। গজ 15 থাকতেই লম্বা প্লেট দেখে ব্রেক কষল জিপটা। নাম্বার প্লেট দেখে ব্রেক কষল জিপটা। ড্রাইভার হাত বের করে রানাকে থামবার ইঙ্গিত করলো। রানাও ব্রেক করে ঠিক জিপের পাশে থামালো ওর গাড়ি।
রানাকে দেখে মিষ্টি হেসে মেয়েটি বলল, নমস্কার সুবীরবাবু, নমস্কার। সদ্য ফোটা শিশির মাখা ফুলের মতো প্রাণবন্ত এবং সুন্দরী মেয়েটির দিকে এক মুহূর্ত অবাক চোখে চেয়ে উত্তর দিল রানা। 24-25 বছর বয়স হবে মেয়েটির। কপালে কুমকুমের লাল টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, বড় করে একটা বিড়ে খোপা বেঁধেছে মাথায়, তাতে সুন্দর করে প্লাস্টিকের কটা রজনীগন্ধা গোজা। সরু চেনের সাথে বড় একটা লাল রুবি বসানো লকেট ঝুলছে বুকের উপর। ডান হাতে একগাছি সোনার চুড়ি, বাঁ হাতে ছোট্ট একটা রোল গোল্ডের সাইমা ঘড়ি। ফর্সা গায়ের রং তার আরও উজ্জ্বল দেখাচ্ছে স্বাস্থ্যের প্রাচুর্যে। এক হারা লম্বা গড়ন অটুট স্বাস্থ্যের লাবণ্যে কমনীয় আরও সুন্দর দেখাচ্ছে ওকে ঝাঁঝালো লাল আর হলুদে মেশানো কাতান শাড়িটায়। সত্যি এমন চেহারা সহজে চোখে পড়ে না। গাড়ি থেকে বেরিয়ে এসে সশব্দে দরজা বন্ধ করলো রানা। জিপের ড্রাইভিং সিট থেকে নেমে এসে রানার সাথে হ্যান্ডশেক করলো আর্মি অফিসার। বলল, দিস ইজ ক্যাপ্টেন মোহন রাও। হাউ ডু ইউ ডু মিস্টার সেন? হাউ ডু ইউ ডু, স্বাভাবিক গাম্ভীর্যের সাথেই উত্তর দিল রানা। কয় প্যাকেট লাগবে আপনার মিস্টার সেন? প্রশ্ন করল মোহন রাও। 4টে। বেশ, গাড়ির পেছনের সিটে তুলে দিচ্ছি প্যাকেটগুলো। না, সামনের বুটে রাখতে বলুন। ব্যাস, আর প্রয়োজন হলো না। এটুকুতেই বুঝে নিল ক্যাপ্টেন যা বুঝবার। জোরে রানার হাতটা আবার বার কয়েক ঝাঁকিয়ে দিল। ততক্ষণে মেয়েটি এসে দাঁড়িয়েছে পাশে। একটু মিষ্টি গন্ধ, মৃদু রিনি ঠিনি চুরির শব্দ, আঁচল উঠছে বাতাসে। বাব্বা, কি অসম্ভব গরম। আপনি গাড়িতে গিয়ে বসুন না। যেন গতকালের চেনা, এমনিভাবে বলল রানা। মেয়েটির দ্বারা এই মুহূর্তে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। লক্ষ্য রাখতে হবে সিপাহী 3জন আর ক্যাপ্টেনটার দিকে। গাড়িতে গিয়ে বসলো মেয়েটা। তারপর বাঁ হাতে লিভার টান দিয়ে সামনের বনেটটা খুলে দিল। ফোক্সওয়াগেন গাড়ি সম্বন্ধে মেয়েটির পরিষ্কার ধারণা আছে বোঝা গেল। হিন্দিতে জিপের লোকগুলোকে কিছু বলল ক্যাপ্টেন। সশব্দে লাফিয়ে নামলো গাড়ি থেকে ইপিআর এর ইউনিফর্ম পরা 3জন সেপাই। বাঙালি বলে মনে হলো না, বোধহয় দাড়ি কামানো শিখ হবে। বিনা বাক্য ব্যয়ে জুতোর বক্সের চাইতে সামান্য বড় 3টে প্যাকেট খুব যত্নের সঙ্গে এনে পাশাপাশি সাজিয়ে রাখলো সেফাইরা বুটের মধ্যে। বাক্সগুলো পাতলা কেরোসিন কাঠের, বাইরে থেকে স্টিলের পাত দিয়ে জড়িয়ে শক্ত করে বাঁধা। 2-1টা খড়কুটো বেরিয়ে আছে প্যাকেটের গায়ের কোনো ফাঁক দিয়ে। গায়ে লেবেল বা কোনো রকম চিহ্ন নেই। ভিতরে কি আছে ঠিক বুঝতে পারল না রানা, কিন্তু বয়ে আনার ধরন দেখে মনে হলো ছোট হলেও প্যাকেটগুলো অত্যন্ত ভারী। একজন ফিরে গিয়ে আর একটা অপেক্ষাকৃত ছোট প্যাকেট এনে রাখলো বুটের ভেতর। তারপর বনেটটা নামিয়ে দিতেই অটোমেটিক লক হয়ে গেল সেটা। বাকি 2জন ততক্ষণে মেয়েটির একটা সুটকেস তুলে দিয়েছে গাড়ির পেছনের সিটে। এদের মনে কোনো রকম সন্দেহের উদ্বেগ হয়নি দেখে আশ্বস্ত হলো রানা। পিসিআই এর নিপুণ কাজের জন্যে গর্ব অনুভব করল সে। হঠাৎ পিছন থেকে খটাস করে জোরে একটা আওয়াজ হতেই চমকে ফিরে দাঁড়ালো রানা। দেখলো 3জন একসাথে বুট ঠুকে সেলুট করছে ওকে। রানার ডান হাতটা দ্রুত চলে এসেছিল পিস্তলের কাছে। 1 সেকেন্ডে সামনে নিয়ে ও হাত তুলে ভারতীয় কায়দায় প্রত্যাভিবাদন করল। পর মুহূর্তেই এক লাফে জিপের পিছনে উঠে বসলো 3 সেপাই, ঠিক 3টে বানরের মতো, এবং সাথে সাথে সা করে চলে গেল জিপটা যেদিকে যাচ্ছিল সেদিকেই। বিলীয়মান গাড়িটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো রানা। দিন দুপুরে ভোজবাজির মতোই ঘটে গেল যেন ঘটনাগুলো। এই কয় মিনিট আগে গ্রীষ্মের প্রখর রোদের মধ্যে উত্তপ্ত রাস্তার উপর 7-5 ভাবতে ভাবতে একা গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ কোথাকার এক জিপ এসে তার সমস্ত উদ্বেগ
উৎকণ্ঠা নিরসন করে অজানা অচেনা এক রাজকন্যাকে তুলে দিয়ে গেল রানার হাতে, যেন জাদুমন্ত্রের বলে। এখন আর সে জিপের কোনো চিহ্নও নেই, রয়েছে কেবল সে আর মেয়েটি। হাঁ করে দেখছেন সুবীরবাবু। এদিকে গরমে যে ঘেমে নিয়ে উঠলাম। জড়তাহীন পরিষ্কার সুরেলা গলা। গাড়িতে ঢুকেই আবার সুগন্ধ পেল রানা। শ্যানেল নাম্বার 5 সেন্টের মিষ্টি গন্ধে ভরপুর হয়ে আছে গাড়ির ভিতরটা। সিগারেট খেলে অসুবিধা হবে আপনার? মোটেই না। যাক, বাঁচা গেল বলে রানা স্টার্ট দিল গাড়িতে। গাড়ি ছুটছে 75 মাইল বেগে। আগের কথা খেই ধরে বলল, বিয়ের আগে সব মেয়েই এরকম বলে, কিন্তু বিয়ে হয়ে গেলেই তাদের মতামত পাল্টে যায়। স্বামীর নেশা ছাড়াবার জন্যে তখন উঠে পড়ে লেগে যায় তারা। মেয়েটা মাথা ঝাঁকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, বাধা দিয়ে রানা বলল, দেখুন তো কাণ্ড, আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি এখনো। সুলতা রায়। ক বছর আছেন সার্ভিসে? 1.5 বছর। এতদিন ফাইল নিয়ে ঘাটাঘাটি করেছি, এই প্রথম আমার বাইরে আসা। কপালটা ভালো, প্রথমেই আপনার সাথে কাজ করবার সুযোগ পেয়ে গেলাম। কপাল ভালো তার মানে? মনে মনে হাসলো নানা। কপালটা তোমার খারাপ সুন্দরী। ভাব ভালো বলবো না। সুবীর সেনের সাথে কাজ করবার সুযোগ কজনের হয়? সার্ভিসের অন্যান্য মেয়েরা তো হিংসায় মরে যাচ্ছে। আচ্ছা, এতই বিখ্যাত লোক আমি? মৃদু হাসলো রানা। কিছুক্ষণ চুপচাপ কাটলো। কই সিগারেট ধরাচ্ছেন না যে? হঠাৎ বলল সুলতা। খাই না, হাসলো রানা। ও কথা বলে গল্প শুরু করলাম আর কি। কথায় কথায় মেয়েটি বলল, কেমনভাবে সাধারণ ডিউটি থেকে তাকে সরিয়ে 7 দিন স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। তারপর কলকাতা থেকে বর্ডারে আনা হয়েছে হেলিকপ্টারে করে। সেখান থেকে কত বন জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বর্ডার ক্রস করেছে জিপটা ভয়ে ভয়ে। এখন অন্য পথে ফিরে যাবে, আবার সেটা ভারতীয় এলাকায়। ফেনীতে এসে সুলতা বলল, তেষ্টা পেয়েছে। দুজন দুটো ডাবের পানি খেয়ে নিয়ে আবার রওনা হলো। এরই মধ্যে আরও সহজ ও সাবলীল হয়ে এসেছে সুলতা রায়। মাসুদ রানা খুঁটিয়ে খুঁটিয়ে ওর অতীতের কথা, বাবা মার কথা, ছেলেবেলার কথা জিজ্ঞেস করে করে শুনল মন দিয়ে। সুলতাও মনোযোগী চোতা পেয়ে যার পর নাই উৎসাহী হয়ে ওর নিজস্ব প্রাণজঞ্জল ভাষায় বলে গেল অনেক কথা। পথের ক্লান্তি ভুলে গেল দুজন। বাবা ছিলেন উকিল, ছেলেবেলায় লখনৌ শহরে মানুষ। ক্যালকাটা লেডি ব্রাভন থেকে গ্রাজুয়েশন, তারপর সিক্রেট সার্ভিসে যোগদান। মেয়েটার মস্ত বড় গুণ হচ্ছে 2-4 মিনিটে সবার সাথে বন্ধুত্ব করে নিতে পারে। নিজের কোনো কথাই চেপে রাখবার চেষ্টা করল না ও। ওর জীবনের অনেক গোপন কথাও সে বলল রানাকে। বলতে বলতে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। রুমাল দিয়ে মুছে নিয়ে একটু থেমে আবার বলল, কেন যে সব বলছি জানি না, ভালো করে চিনিও না আপনাকে, কিন্তু বড় ভালো লাগছে নিজের সব কথা আপনাকে বলতে। মনে হচ্ছে আমার সব কথা আপনি বুঝবেন, আপনাকে দিয়ে আমার কোনো ক্ষতি হতে পারে না। মেয়েটার কথাবার্তার ধরন অনেকটা পুরুষের মতো, চালচলনেও কিছুটা পুরুষালী ভাব। মেয়ে লিপনা বা ন্যাকামির লেশমাত্র নেই ওর মধ্যে। ওকে ভালো লাগলো রানার। একটা ব্রিজের কাছে আসতেই দেখা গেল দুটো বাঁশ পুঁতে একখানা সাইনবোর্ড টাঙানো, বিদায় নোয়াখালী জেলার শেষ সীমা। বেশ বড় ব্রিজ, নিচ দিয়ে নদী গেছে একটা, ফেনী নদী। গ্রীষ্মের তাপে শুকিয়ে ক্ষীণ হয়ে গেছে সে নদী। পুলটা পার হতে 1 টাকা শুল্ক দিতে হলো। অপর পারে আরেকটা সাইনবোর্ড লেখা, স্বাগতম, চিটাগাং জেলার শুরু। হাতের বাঁধারে অল্প কিছু দূর দিয়ে লম্বালম্বিভাবে মাটির টিলা, সেই যে আরম্ভ হয়েছে আর শেষ হতে চাইছে না কিছুতে। প্রায়ই ছোট ছোট বাজার গঞ্জ পড়তে লাগলো পথে। কাজেই গতি অনেক কমে গেল গাড়ির। সবচাইতে অসুবিধা করলো বাঁশ বোঝাই গরু বা মোষের গাড়িগুলো। রাস্তার ঠিক মাঝখান দিয়ে চলে ওগুলো। দূর থেকে হর্ন বাজালে নড়ে না রাস্তার উপর থেকে। যখন কাছে যাওয়া যায় তখন হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে বাম ধারের অসমতল কাঁচা রাস্তার উপর নেমে পড়ে।
ফলে পিছনের লম্বা বাসগুলো রাস্তার উপর আড়াআড়িভাবে চলে এসে সমস্ত পথটা বন্ধ করে দেয়। কাঁচা রাস্তায় গরুর গাড়িগুলো আবার পাকা রাস্তার সাথে সমান্তরাল না হওয়া পর্যন্ত অচল অবস্থায় ড্রাইভিং সিটে বসে মনে মনে মোষের গোষ্ঠী উদ্ধার করা ছাড়া উপায় নেই। কই, আপনি যে কিছুই বলছেন না? আমি কেবল বকবক করে যাচ্ছি। নিজের কথা বলতে বলতে হঠাৎ থেমে জিজ্ঞেস করলো সুলতা। আমি অত সুন্দর করে বলতে পারি না, এড়িয়ে যাবার জন্যে বলল রানা। জোরে হেসে উঠে কথাটা উড়িয়ে দিল সুলতা। একটা মাইল পোস্ট পার হয়ে যাচ্ছিল, চট করে দেখে নিয়ে সুলতা বলল, চিটাগাং 10 মাইলস। তখন গোধূলি লগ্ন। সারাদিন পৃথিবীর উপর অগ্নি বর্ষণ করে সূর্যটা বঙ্গোপসাগরে ডুব দিয়ে গাটা জুড়াচ্ছে এখন। পশ্চিম দিগন্তে এক আধফালি সাদা মেঘ এখন লাল, তারই হালকা আলো এসে পড়েছে সুলতার মুখের উপর। রূপকথার রাজকন্যার মতো সুন্দর লাগছে ওকে। মুগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত চেয়ে রইল রানা ওর মুখের দিকে। রাস্তায় পড়ে থাকা একটা ইটের উপর হোঁচট খেলো গাড়িটা। ফিক করে হেসে সুলতা বলল, অ্যাক্সিডেন্ট করবেন নাকি? যদি করি তবে দোষ তোমার, উত্তর দিল রানা। রানার মুখ থেকে হঠাৎ বেরিয়ে আসা কথাটা কেমন যেন থমকে দিল সুলতাকে। কথাটা নিয়ে নিজের মনেই নাড়াচাড়া করলো সে কয়েক মুহূর্ত। এত ভালো লাগলো কেন কথাটা? আপনি, কিছু একটা বলতে যাচ্ছিল সুলতা, ওকে থামিয়ে দিয়ে রানা বলল, আর আপনি নয়, এবার তুমি। চিটাগাং আর 7 মাইল। এখন থেকে আমি তোমার স্বামী, তুমি আবার বিবাহিতা স্ত্রী, বুঝলে? হাসলো সুলতা। আমি তো নকল স্ত্রী, তোমার আসল স্ত্রী জানতে পারলে মারবে তোমাকে, তাই না? বিয়েই হয়নি, তার আবার আসল স্ত্রী? ও মা, এত বয়স হয়েছে বিয়ে করেননি কেন? কাউকে ভালোবাসো বুঝি? না, ওসব বালাই নেই। বাবা মা নেই বুঝি তোমার? না, আমারও নেই। থাকলে এভাবে বকে যেতে পারতাম না। কিছুক্ষণ চুপ করে থাকলো সুলতা। খসে পড়া আঁচল তুলে দিল বা কাঁধে। সন্ধ্যা হয়ে গেছে। হেডলাইট জ্বেলে দিল রানা। প্রায় 2 বছর পর চিটাগাং এ এসে বেশ আশ্চর্য লাগলো রানার। শহরের ভোলটাই যেন পাল্টে গেছে। উন্নয়নের কাজটা যেন ঢাকার চাইতেও অনেক বেশি দ্রুত হয়েছে এখানে। হরেক রকম অট্টালিকা, ঝলমলে দোকানপাট, রাস্তায় সারি সারি ফ্লোরে সেন্ট বাতি দিন করে রেখেছে রাতকে। পথঘাট বেশ পরিষ্কার মনে ছিল রানার। কাজেই স্টেশন রোডে মিসখা হোটেল চিনে বের করতে কোনো অসুবিধা হলো না। হোটেলের সামনে ফুটপাতের ধারে এমন বেকায়দা করে গাড়ি রাখলো রানা, যাতে খুব পাকা ড্রাইভারেরও কমপক্ষে 2 মিনিট সময় লাগে ওটাকে বাগে এনে রাস্তায় চালু করতে। গাড়ি থামতেই হোটেলের পোর্টার দৌড়ে এলো। সুলতা গাড়ি থেকে নেমে দাঁড়ালো ফুটপাতে। ও সিটটা ভাঁজ করে ইঙ্গিত করতেই পিছনের সিটে রাখা রানা এবং সুলতার সুটকেস দুটোকে বের করলো পোর্টার। গাড়ির কাজ তুলে দিয়ে দরজাটা লক করে চাবিটা দিল রানা সুলতার হাতে। নিচতলার গেট দিয়ে ঢুকেই করিডোরের বাঁধারে লিফট। বুড়ো লিফটম্যানের থুতনি থেকে ঝুলছে অল্প একটু পাকা ছাগলা দাড়ি। সালাম করলো সে রানাকে দেখে। পোর্টারকে 5তলা 10 নম্বর রুমে মাল নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে লিফটে উঠল রানা আর সুলতা। দোতলায় ম্যানেজারের কাউন্টার, সামনে মস্ত বড় লাউঞ্জে ফাঁক ফাঁক করে রাখা টেবিলগুলোর উপর প্লেট, কাঁটা চামচ, ছুরি ইত্যাদি ডিনারের সরঞ্জাম পরিপাটি করে সাজানো। গ্লাসের মধ্যে সদ্য লন্ড্রির ধোয়া ইস্ত্রি করা ন্যাপকিন ফুলের তোড়ার মতো কায়দা করে রাখা। কোনো কোনো টেবিল ঘিরে 2-4জন লোক বসা, বেশিরভাগই খালি। অল্প বয়সী ম্যানেজার ওদের দেখেই এগিয়ে এলো। এখানে আর আপনাদের দাঁড়াতে হবে না স্যার, এই যে নিন আপনাদের ঘরের চাবি। 5তলার 10 নম্বর রুম। আমি এন্ট্রি বইটা পাঠিয়ে দেব, উপরে সই করে দেবেন। ধন্যবাদ। আমাদের ঘরের ওয়েটার কে? হাসান আলী, ওকে দিয়েই বইটা পাঠাচ্ছি স্যার। 5তলায় উঠে এলো ওরা। দেখলো সুটকেস দুটো নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে পোর্টার। ঘরে ঢুকে প্রথমেই রানা এয়ার কুলারের
হাই কুল লেখা সাদা বোতামটা টিপে দিল। মালগুলো ঘরে এনে রাখতেই 5 টাকার একটা নোট বকশিস দিয়ে দিল রানা পোর্টারকে। আশা অতিরিক্ত বকশিস পেয়ে সালাম ঠুকে বেরিয়ে গেল সে। প্রায় সাথে সাথেই একজন ঝাড়ুদারের সঙ্গে এক হাতে একটা বই আর অন্য হাতে কিছু পরিষ্কার বিছানার চাদর আর বালিশের ওয়ার নিয়ে ঘরে ঢুকলো হাসান আলী। একটা আইসিআই ফ্লিট স্প্রে গান দিয়ে সারা ঘরে, বিশেষ করে বিছানার তলে, টেবিলের নিচে আর আলমারির পেছনে স্প্রে করলো জমাদার। তারপর ভীমের কৌটো নিয়ে অ্যাটাচ বাথরুমে ঢুকলো কমোড, বাথটাব আর বেসিনটা পরিষ্কার করবার জন্যে। হাসান আলী নিপুণ হাতে পুরানো বেডশিট আর বালিশের ওয়্যার সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল ঘরটাকে 2 মিনিটের মধ্যে। এসব কাজগুলো এরা সবসময় নতুন কাস্টমারের সামনে করে। আগে থেকে করে রাখলে অনেক সময় আবার ডবল করে করতে হয়। তাই সুলতা বলল, একটু জল খাওয়াতে পারো? ঠান্ডা, এখনই নিয়ে আসছি। হাসান আলী হাসান আলী ছুটলো পানি আনতে। বড়সড় ঘরটায় পাশাপাশি দুটো সিঙ্গেল খাট, ইচ্ছে করলে জোড়া দিয়ে নেওয়া যায়। কোনো একটা সাধারণ চম্বল কাঠের আলমারি, একটা মাঝারি গোছের ডাইনিং টেবিলের দুপাশে দুটো চেয়ার রাখা, একটা ড্রেসিং টেবিল আর একটা ইজি চেয়ার। এই হচ্ছে ঘরের আসবাব। রানাকে রিস্ট ওয়াচটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে দেখে সুটকেস থেকে কিছু কাপড় বের করতে করতে সুলতা বলল, আমি কিন্তু আগে যাচ্ছি বাথরুমে। সারাদিনের এই ধকলের পর এখনই চান করতে না পারলে মরে যাব। মেয়ে মানুষ একবার বাথরুমে ঢুকলে তো আর বেরোতে চাইবে না সহজে। একটু থেমে আবার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও, আমি পরে যাব। অলওয়েজ লেডিস ফার্স্ট। হাসান আলী 2 হাতে 2 বোতল ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে ঢুকলো। দুটো গ্লাস দিয়ে বোতলের মুখ ঢাকা। 10 টাকা বকশিস পেয়ে সব কটা দাঁত বেরিয়ে গেল হাসান আলীর। কিছু খাবে সুলতা? রানা প্রশ্ন করে। কেক বিস্কিট গোছের কিছু আনতে বলো, আমি এখনই গাটা ধুয়ে আসছি। 1 গ্লাস পানি খেয়ে বাথরুমে গিয়ে ঢুকলো সুলতা। কয়েকটা কেক, পেস্ট্রি আর 2 কাপ কফি আনতে বলল রানা। হাসান আলী চলে যাচ্ছিল, আবার ডাকলো রানা। আরও একটা 10 টাকার নোট ওর হাতে গুজে দিয়ে নিচু গলায় বলল, তোমার একটা কাজ করতে হবে হাসান আলী, পারবে? টাকাটা রেখে দাও, বকশিস। বিস্মিত হাসান আলী চট করে হাত উঠিয়ে সালাম করলো দ্বিতীয়বার। খুব পারবো স্যার। বিগলিতেও হাসান আলী এখন পাও চাটতে পারবে। ইঙ্গিতে ওকে কাছে সরে আসতে বলে চাপা গলায় বলল রানা। গতরাতে হঠাৎ ওর চোখ দুটো তেরছা করে বাথরুমের দিকে ইঙ্গিত করলো রানা। বাবা মারা গেছেন, খবর এসেছে। বাবার একমাত্র মেয়ে ও, খুবই আদরের মেয়ে। খবরটা ওকে জানানো হয়নি এখনো, বুঝলে? মাথা ঝাঁকালো হাসান আলী। এখন খবরটা ওকে হঠাৎ করে জানাতে চাই না। ওর শরীর অত্যন্ত দুর্বল, আচমকা আঘাত পেলে কি হয়ে যায় বলা যায় না, তাই না? যেন খুব ব্যথা পেয়েছে এমন মুখ করে সায় দিল হাসান আলী। সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। আমার কিংবা ওর কোনো চিঠি বা টেলিগ্রাম এলে ম্যানেজারের কাছ থেকে তুমি নিয়ে নেবে, সেটা নিয়ে গোপনে আমার হাতে দেবে, যেন ও ঘুণাক্ষরেও টের না পায়। জিজ্ঞেস করলে বলবে কোনো চিঠি বা টেলিগ্রাম আসেনি। আর কেউ যদি ওর কাছে টেলিফোন করে বা দেখা করতে চায়, ও থাকুক বা নাই থাকুক, সোজা বলে দেবে বাবুর সাথে বাইরে গেছে। কি পারবে না? ঠিক আছে স্যার। কোনো চিঠিপত্র, টেলিফোন বা লোক এলে আমি সামলে নেব, কিন্তু উনি যদি কাউকে টেলিফোন করেন তখন? সেদিকটা আমি দেখব, তুমি কেবল এটুকু করলেই হবে। এখন যাও তো, চট করে কিছু খাবার নিয়ে এসো। ঠান্ডা ঘরটায় ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো রানা। সারাদিনের একটানা পরিশ্রমের পর এতক্ষণে চোখ দুটো একটু বিশ্রাম পেল। চোখের পাতায় অল্প অল্প জ্বালা অনুভব করলো সে। 10 মিনিট এভাবে চুপচাপ পড়ে থাকলো রানা। এতেই অনেকটা বিশ্রাম হয়ে গেল। তারপর চোখ মেলে দেখলো উগ্র লাল রঙের একখানা খাটাও পেন শাড়ি সাদাসিধে একহারা করে গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরোচ্ছে সুলতা। 4। সুলতা লিফটে উঠতেই মাসুদ রানা ঘরে তালা দিয়ে তত্তর করে নেমে এলো সিঁড়ি বেয়ে। রানা ভাবছিল লিফটের ঠিক পাশেই সিঁড়িঘর।
একই করিডোর দিয়ে বেরোতে হয়। ওখান দিয়ে সুলতার পিছন পিছন বেরোলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দোতলায় এসে ম্যানেজারের কাউন্টারে থামল সে। চাবিটা দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, আমাদের কোনো চিঠি বা টেলিগ্রাম এলে হাসান আলীর হাতে দিয়ে দেবেন। জি আচ্ছা। ফিরতে আমাদের রাত হতে পারে। গেট কটা কটা পর্যন্ত খোলা রাখেন আপনারা? গেটে তালা লাগিয়ে দেওয়া হয় 11টায়, তবে এপাশ দিয়ে একটা পথ আছে, দেরি হলে। বেশ বেশ, উৎসাহিত হয়ে বলল রানা। কাউকে দিয়ে একটু চিনিয়ে দিন না পথটা, রাতে দরকার হতে পারে। নিশ্চয়। এই সামাদ, যাও তো, বাবুকে কিচেনের পাশের রাস্তাটা দেখিয়ে দাও। সরু একটা গলি দিয়ে মেইন গেটটার গজ 15 বামে রাস্তায় এসে দাঁড়ালো রানা। দেখলো সুলতা সুলতা ততক্ষণে গাড়িটা ঘুরিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছে। হোটেলের সামনে রাস্তার অপর পারে নীল রঙের একটা ওপেল রেকর্ড দাঁড়িয়ে আছে। 3 লাফে রাস্তা পার হয়ে গাড়িতে উঠে বসলো রানা। প্রায় 100 গজ দূরে ফোক্স ওয়াগনের টেইল লাইট দুটো দ্রুত সরে যাচ্ছে। রানার রিস্ট ওয়াচে এখন বাজে 9:15। রাস্তার ঝলমলে আলোর পাশে শুল্কা দ্বাদশীর চাঁদটাকে বড় ম্লান দেখাচ্ছে। এই রাস্তা ও রাস্তা ঘুরে মাইল 3 চলবার পর এলো নাসিরাবাদ হাউজিং সোসাইটি। হাসপাতালের উল্টো দিকে আবগারি শুল্ক দপ্তরের পাশ দিয়ে গেছে বায়োজিৎ বোস্তামি বা ক্যান্টনমেন্ট রোড। প্রায় নির্জন রাস্তাটা 2000 রেল লাইন পার হয়ে মাজারের পাশ দিয়ে চলে গেছে, ঠেকেছে গিয়ে চিটাগাং ক্যান্টনমেন্টে। বাঁদিকে একটা রাস্তা গিয়ে মিশেছে রাঙামাটি রোডে। অত দূর যেতে হলো না। রেল ক্রসিং আর মাজারের মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ ডান ধারের একটা খোয়া ঢালা কাঁচা রাস্তায় নেমে গেল সামনের ফোক্স ওয়াগন। বড় রাস্তার পাশে একটা একতলা বাড়ির উঁচু পাঁচিল, ঠিক তারপরই ডান দিক দিয়ে চলে গেছে কাঁচা রাস্তাটা। ওপেলের নাকটা পাঁচিলের আড়াল থেকে একটু বেরোতেই ব্রেক করলো রানা। প্রায় 150 গজ দূরে হাতের বাম ধারে একটা দোতলা বাড়ির লোহার গেট দিয়ে ভেতরে ঢুকে গেল ফোক্স ওয়াগন। তারপর আপনা আপনি বন্ধ হয়ে গেল গেট। গাড়িটা ব্যাক করে পাঁচিলের আড়ালে ঘুরিয়ে রেখে নেমে এলো মাসুদ রানা। দূর থেকে দেখা গেল উঁচু প্রাচীর দিয়ে বাড়িটা ঘেরা। একতলার কয়েকটা ঘরে বাতি জ্বলছে, কিন্তু দোতলাটা সম্পূর্ণ অন্ধকার। চাঁদের আলোয় আবছা কতগুলো উঁচু টিলা দেখা গেল খানিকটা দূরে। একটা নিচু জমি আছে বাড়িটাতে পৌঁছাবার আগে হাতের বাঁ ধারে। বোধহয় সেখানে বাড়ি তোলা হবে। মাটি ফেলে অর্ধেকটা ভরাট করা হয়েছে। কয়েক হাজার 1 নম্বর ইট জায়গায় জায়গায় থাক দিয়ে সাজিয়ে রাখা। বাড়িটার গেটের সামনেটা ডুমবাতির উজ্জ্বল আলোয় আলোকিত। তাই বাঁ দিকে মাঠের মধ্যে নেমে গেল রানা। ইটের পাঁজার আড়ালে আড়ালে উঁচু প্রাচীরের পাশে গিয়ে দাঁড়ালো সে। দেখলো পাঁচিলের উপর আবার 3 ফুট উঁচু কাঁটাতারের বেড়া। রানা বুঝলো অত্যন্ত সুরক্ষিত বাড়ি। একবার ভিতরে ঢুকে কোনোভাবে ধরা পড়লে ওখান থেকে আর বেরোতে হবে না। এমন জায়গায় একটা বাড়িকে এত সুরক্ষিত করার কি উদ্দেশ্য ঠিক বোঝা গেল না। প্রাচীর বরাবর কিছু দূর বাঁ দিকে চলে গেল রানা। 9টা সোয়া 9টাতেই এই এলাকা একেবারে নির্জন হয়ে গেছে। একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই সাথে থেকে থেকে নিচু জলা জায়গা থেকে বেসুরো ব্যাঙের ডাক। এক আধটা জোনাকি মিটমিট করছে ম্লান ভাবে। গোটা কতক 10 ইঞ্চি ইট একটার উপর আরেকটা রেখে তার উপর উঠে দাঁড়ালো রানা। আর হাতখানেক উপরে পাঁচিলের মাথা। লাফিয়ে উঠে পাঁচিল ধরল সে। কাঁটাতারের বেড়াটা প্রায় দেয়ালের গায়ে লাগানো। ওটাকে ঠেলে উঁচু করবার জন্যে যেই ধরেছে অমনি ছিটকে 10 ফুট দেয়াল থেকে মাটিতে পড়ল রানা। অসম্ভব জোর এক ধাক্কায় মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলল সে।
1000 ভোল্টের ইলেকট্রিসিটি চলছে তারের মধ্যে দিয়ে। সেই বিদ্যুৎবাহী তারটা রানার ডান হাতের তালুতে আড়াআড়িভাবে বসে যাওয়া মাংস পোড়া গন্ধ ছুটল, ফুসকা পড়ল না। দগদগে ঘায়ের মতো কাঁচা মাংস দেখা যাচ্ছে, সাদা রস গড়িয়ে পড়ছে তার থেকে। অজ্ঞান হয়ে নিজের শরীরের ভারে মাটিতে পড়ে না গেলে কয়েক সেকেন্ডে মৃত্যু হতো রানার। 2-3 মিনিট পর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো রানার। কানের কাছে তানপুরার মতো একটানা ঝিঝি পোকার সুর আর কোলা ব্যাগের ক্লাসিক্যাল তান শুনে অবাক হলো সে। হু হু করে ঠান্ডা বাতাস লাগছে চোখে মুখে। ভাবলো এয়ার কুলারটা বন্ধ করে দিই। ধীরে চোখ মেলল সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো একটা দেয়ালের গায়ে কয়েকটা মরচে ধরা শিক দেখা যাচ্ছে। মাটিতে ঘাসের উপর শুয়ে আছে ও। ভাবলো এ কোথায় আছি। হঠাৎ ডান হাতের তালুতে অসম্ভব জ্বালা করে উঠতেই সব কথা মনে পড়ে গেল ওর। উঠে বসে ক্ষত জায়গাটা একবার দেখলো রানা। তারপর দেয়ালের উপর তারগুলোর দিকে চাইলো একবার। ভাবলো আগেই আন্দাজ করা উচিত ছিল আমার। যাক, গতস্য ছোসনা নাস্তি। পকেট থেকে রুমাল বের করে ডান হাতটা পেঁচিয়ে নিয়ে শিকগুলোর দিকে ফিরল সে। বাড়ির ভিতর থেকে একটা বড় নর্দমা এসে শেষ হয়েছে দেয়ালের বাইরে। ভিতর থেকে পানি এসে এই নিচু জমিতে পড়ে। মোটা শিক দিয়ে বেড়া দেয়া আছে নর্দমাটা। বহুদিনের পুরানো লোহা মরচে ধরে ক্ষয়ে গেছে। সেই নর্দমা দিয়ে হু হু করে দক্ষিণা বাতাস এসে রানার চোখে মুখে লাগছিল এতক্ষণ। শিকগুলো সহজেই বাঁকিয়ে বাড়িতে ঢোকা সম্ভব মনে করে হাত দিয়ে দিতে গিয়েও থমকে গেল রানা। যদি এতেও কারেন্ট থাকে বোঝা যাবে কি করে? এবার আর ছিটকে পড়ার সম্ভাবনা নেই, নিশ্চিত মৃত্যু। ম্যাও। চমকে উঠে দেখলো রানা বাড়ির ভিতর থেকে একটা বিড়াল এসে শিকের অপর পারে উকি দিচ্ছে। বাইরে চলাচল করবার এই সোজা পথ বের করে নিয়েছে সে। শিকের সাথে আলস্য ভরে দুবার গা ঘষে বাইরে বেরিয়ে এলো বিড়ালটা। রানার দিকে নিরুৎসুক দৃষ্টিতে চাইলো একবার। তারপর পিঠের উপরটা দুবার চেটে নিয়ে একটা মুখ ডন দিয়ে লাফিয়ে চলে গেল ডান পাশে। নিঃসন্দেহ হয়ে এবার রানা বা হাতে একটা শিক ধরে টান দিল। শিকগুলোর নিচের দিকটা একেবারে চিকন হয়ে গেছে মরচে ধরে গিয়ে, তাই বা হাতেই অনায়াসে বাঁকিয়ে উপর দিকে উঠিয়ে দিল সে। হাতের মুঠো থেকে একরাশ মরচে ধরা লোহার গুঁড়ো ঝরে পড়ল। খুশি মনে একটা একটা করে সবকটা শিক বাঁকিয়ে তুলে দিল রানা উপর দিকে। তারপর ডান হাতে ওয়ালথারটা বাগিয়ে ধরে ঢুকে পড়ল ভিতরে। বাড়িটার পিছন দিকে মস্ত বড় কম্পাউন্ড। টিনের ছাউনি দেয়া লম্বা একখানা গুদাম ঘর দেখা গেল। তার সামনে 5 টনের দুটো লরি দাঁড়িয়ে আছে, একটা ফোর্ড আর একটা মার্সিডিস। লোকজনের সারা শব্দ নেই। শেডবিহীন একখানা 100 পাওয়ারের বাল্ব জ্বলছে গুদাম ঘরের এক কোণে বাইরের দিকে। নগ্ন দেখাচ্ছে ওটাকে। বনবন করে কয়েকটা পোকা ঘুরছে ওটার চারধারে। গেটের দিকে কিছু দূর সরে এলো রানা দেয়াল ঘেঁষে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সামনের বনেটটা হা করা অবস্থায় ফোক্স ওয়াগনটা দাঁড়িয়ে আছে গাড়ি বারান্দায়। রানার সামনে বেশ খানিকটা জায়গা ফাঁকা। চাঁদের আলো বিছিয়ে পড়েছে মাঠের উপর। এই মুহূর্তে দ্বাদশীর চাঁদটাকে বড় বেশি উজ্জ্বল মনে হলো তার। দ্রুত পদক্ষেপে একটা ছোট গাছের তলায় চলে এলো রানা। সেখান থেকে বাড়ির পিছনটা আর মাত্র গজ 10 দূরে। পিছন দিকে ব্যারাকের মতো কয়েকটা চাকরের ঘর। কোনো লোকজনের চিহ্ন দেখা গেল না ওদিকে। বাতি জ্বলছে না একটাও। কেবল একটা ইলেকট্রনিক জেনারেটরের মৃদু গুঞ্জন ধ্বনি আসছে সেদিক থেকে। না, কেউ লক্ষ্য করেনি ওকে। মাথার উপর দিয়ে একটা বাদুড় ডানা ঝটফট করে উড়ে গেল রানাকে সচকিত করে দিয়ে। আপন মনে ঝুলছিল গাছে। হঠাৎ কি মনে করে সশব্দে ডানা ঝাপটে চাঁদের আলোয় উঠতে লাগলো ঘুরে ঘুরে। বাড়ির পেছন দিকে দোতলার ব্যালকনিতে
মাটি থেকে একটা মাধবীলতার ঝাড় উঠেছে। ফুলে ফুলে ছেয়ে আছে ঝাড়টা। মিষ্টি মধুর গন্ধ আসছে মৃদু বাতাসে। গাড়ি বারান্দার সামনে সদর দরজা ছাড়া একতলার একতলায় ঢোকার আর কোনো উপায় দেখতে পেল না রানা। জানালা দিয়েও কিছু দেখার উপায় নেই। কাচের শাঁসির ওপারে ভারী পর্দা ঝোলানো। আবার কয়েক লাফে এগিয়ে এসে বাড়িটার গায়ে সেটে দাঁড়ালো রানা। সতর্কভাবে কিছুক্ষণ অপেক্ষা করে পায়ে জুতো জোড়া খুলে ফেলল সে। তারপর পিস্তলটা হোলিস্টারের মধ্যে পুরে তত্তর করে দোতলার ব্যালকনিতে উঠে এলো একটা পাইপ বেয়ে। রুমালের ভিতর ডান হাতের পোড়া তালুটা জ্বালা করে উঠল চাপ লেগে। খোলা দরজা দিয়ে ঢুকতেই প্রথমে পড়ল সাজানো গোছানো শৌখিন একটা শোবার ঘর। বিছানার উপর পরিপাটি করে দামি বেড কাভার পাতা। পেন্সিল টর্চ জেলে ঘুরিয়ে ফিরিয়ে খালি ঘরটা দেখল রানা। বোধহয় বেশ কিছুদিন হলো কেউ ব্যবহার করেনি এ ঘর। পাতলা এক পর্দা, ধুলো জমেছে সব আসবাবপত্রের উপর। পরপর কয়েকটা ঘর পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো রানা। ভুতুরে বাড়ির মতো শূন্য দোতলায় একটা লোকও নেই। সিঁড়ি ঘরের কাছে আসতেই দেয়ালের গায়ে এক ফালি আলো দেখা গেল। একতলার ভেন্টিলেটর ভেন্টিলেটর থেকে আসছে আলোটা। পায়ের পাতার উপর ভর করে নিঃশব্দে কয়েক ধাপ নেমে এলো রানা কাঠের সিঁড়ি বেয়ে। ভেন্টিলেটরের ফাঁকে চোখ রেখে দেখতে পেল ড্রয়িং রুমে একটা সোফায় বসে রানার দিকে মুখ করে কথা বলছে সুলতা। আর রানার দিকে পেছন ফিরে বসা দুজন লোক অত্যন্ত মনোযোগের সাথে শুনছে। সুলতা আর লোকগুলোর মাঝখানে একটা টেবিলের উপর সব কটা প্যাকেট রাখা। বড়গুলো থেকে একটা আর ছোট একটা প্যাকেট খুলে ভেতরের জিনিস সাজানো আছে টেবিলের উপর। চৌকোন ধাতব বস্তুটার উপর চোখ পড়তেই রানার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ডিনামাইট, TNT। তাহলে 3টে বাক্সের মধ্যে করে 3টে ডিনামাইট এলো ভারত থেকে গোপন পথে। সাথের ছোট বাক্সটায় এলো একটা রেডিও ট্রান্সমিটার। খুব সম্ভব ডিনামাইটগুলো ফাটানো হবে রেডিওর সাহায্যে। সমস্ত ইচ্ছাশক্তি একত্রীভূত করে কান পেতে রানা শুনতে চেষ্টা করলো সুলতার কথাগুলো। কিন্তু নিচু গলায় কথা হচ্ছে বলে কিছুই শোনা গেল না। সামনে একজন কিছু জিজ্ঞেস করলো। সুলতা ট্রান্সমিটারের কয়েকটা ডায়াল ঘুরিয়ে বুঝিয়ে দিল। রানা বুঝতে পারল বিশেষভাবে তৈরি এই রেডিও অপারেটেড ডিনামাইটের ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছে সুলতা। এ সম্বন্ধে কয়েকদিন বিশেষ ট্রেনিং দেওয়ার পর ওকে পাঠানো হয়েছে কলকাতা থেকে। কিন্তু এই শক্তিশালী ডিনামাইট দিয়ে কি ধ্বংস করতে চায় এরা? রাহাত খানের কথা মনে পড়ল। বিরাট কোনো পরিকল্পনার প্রায় সমাপ্তির দিকে চলে এসেছে এরা। জানতে হবে তোমার কি আছে প্যাকেটে, কাকে দেয়া হচ্ছে সেটা, আর কেন দেয়া হচ্ছে। ওদের সমস্ত কুমতলব বানচাল করে দিতে হবে। কঠিন সংকল্পের মৃদু হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। পিছনের একটা ব্ল্যাকবোর্ডের সামনে উঠে গিয়ে দাঁড়ালো সুলতা। সাদা চক দিয়ে তার উপর একটা ডায়াগ্রাম আঁকলো। তারপর লাল চক দিয়ে 3টে জায়গায় গোল চিহ্ন দিল। রানা বুঝল এবার বোঝানো হচ্ছে কোন জায়গায় ডিনামাইটগুলো বসাতে হবে। নকশাটা দেখে কিছুই বোঝা গেল না। চেষ্টা করেও রানা কোনো কিছুর সাথে এর মিল খুঁজে পেল না। ছবিটা যত্ন করে মনের মধ্যে গেঁথে নিল সে ভবিষ্যতের জন্যে। আবার সোফায় এসে বসলো সুলতা। কিছুক্ষণ কথাবার্তার পর একজন একটা নোটবই এগিয়ে দিল। তাতে কী সব লিখে দিল সুলতা। হঠাৎ সুলতার সামনের লোক দুজন উঠে দাঁড়ালো। রানা চেয়ে দেখলো পিছনের একটা দরজা দিয়ে ভারী পর্দা উঠিয়ে ঘরে ঢুকলো 6.5 ফুট লম্বা এবং সেই পরিমাণে চওড়া একজন লোক। কাঁধের উপর প্রচণ্ড একটা মাথা ভর্তি কোকড়া ব্যাক ব্রাশ করা চুল। অত্যন্ত সুপুরুষ চেহারা। পরনে করা স্ত্রীর রুচিসম্পন্ন টেটন স্যুট। লোকটা ঘরে ঢুকলো ডান পাটা একটু টেনে টেনে। সুলতা উঠে দাঁড়াতে যাচ্ছিল। লোকটা ওকে বসতে বলে অপর দুজনকেও বসবার ইঙ্গিত করলো। তারপর নিজে সুলতার পাশে বসে কয়েকটা কথা জিজ্ঞেস করলো।
সামনের একজনকে কিছু একটা আদেশ করতেই সে ঘর থেকে বেরিয়ে গেল। এবার বিদায় গ্রহণের পালা। 10:30 বাজে। সুলতা উঠে দাঁড়িয়ে নমস্কার করলো। মিষ্টি হেসে বিদায় দিতে এগিয়ে গেল নতুন আগন্তুক। সুলতা ঘর থেকে বেরিয়ে যেতেই পা টিপে আবার দোতলায় উঠে এলো রানা। গাড়ি বারান্দার ঠিক মাথার উপরের ব্যালকনিতে একটা মোটা থামের আড়াল থেকে শুনল গাড়িতে স্টার্ট দিয়ে উঁচু গলায় সুলতা বলছে, গেটটা কাউকে একটু খুলে দিতে বলুন মিস্টার চৌধুরী। আপনি রওনা হন। এখান থেকে বোতাম টিপলে আপনি খুলে যাবে গেট। ভারী গলায় উত্তর এলো। রানা ভাবল সুইচটা কোথায় আছে দেখতে পেলে হতো, কিন্তু তখন আর নিচে নামার সময় নেই। সামনেটা আলোকিত করে গেটের কাছে চলে গেল ফোক্স ওয়াগন। গেটটা খুলে ভিতর দিকে ভাঁজ হয়ে গেল। হেডলাইটের আলোয় রানা পড়ল গেটের উপর প্লাস্টিকের নেম প্লেটে লেখা কবির চৌধুরী, 257 বায়েজিদ বোস্তামি রোড, চিটাগাং। গাড়িটা বেরিয়ে যেতেই লোহার গেট বন্ধ হয়ে গেল। ক্লিক করে একটা তীক্ষ্ণ শব্দ করে তালা লেগে গেল গেটে। রানা ভাবল আপাতত কাজ শেষ, কালকে শুরু হবে আসল কাজ। এখন আবার পাইপ বেয়ে নামা, ড্রেন গলে বেরিয়ে হোটেলে ফেরা। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো সে। হ্যান্ডস আপ! চমকে উঠল রানা। উদ্ধত রিভলভারের নলটার দিকে অর্থহীন দৃষ্টিতে চেয়ে রইল সে। 3 গজ দূরে দাঁড়িয়ে আছে মিস্টার চৌধুরীর আদেশে যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেই লোকটা। রানা এক পা এগোতেই উজ্জ্বল বাতি জ্বলে উঠল ব্যালকনিতে। গর্জন করে উঠল লোকটা, খবরদার! আর এক পা এগিয়েছে তো কি গুলি করব। কোনো চালাকি চাই না, মাথার উপর হাত তুলে দাঁড়াও। ধীরে দুহাত মাথার উপর তুলে ধরল রানা। ঠিক সেই সময় আরো 2জন লোক উঠে এলো সিঁড়ি বেয়ে। একজনের উদ্দেশ্যে লোকটা বলল, হাবিব, দেখো তো এর সাথে কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা। হাবিব ও তার সাথে লোকটা এগিয়ে এলো রানার দিকে। রানা বুঝল এই সুযোগ। রিভলভার থেকে যেই হাবিব ওর দেহটা আড়াল করেছে অমনি এক ঝটকায় পিস্তল বের করে ফেলল সে। কিন্তু ভীষণ বলশালী একটা হাত চেপে ধরল ওর কবজি। হাবিবের পাশের লোকটা কবজিটা ধরে বিশেষ কায়দায় একটা মোচড় দিতেই ঠিক শিশুর হাতের খেলনার মতো রানার অটোমেটিক ওয়ালথারটা খসে পড়ে গেল মাটিতে। হাবিব ওটা তুলতে গেছে, হাঁটু দিয়ে ওর চিবুকে কায়দা মতো একটা লাথি মারতে গিয়ে থেমে গেল রানা। ঠিক হৃৎপিণ্ড বরাবর পিঠের উপর একটা তীক্ষ্ণ ছুরির ফলা অল্প একটু বিঁধল।